সাধারণ মানুষের একাধিক সমস্যার ইস্যু নিয়ে ইংরেজবাজার পুরসভা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করল বামেরা। বৃহস্পতিবার দুপুরে সিপিএম এর শ্রমিক সংগঠন সিটুর নেতৃত্বেই বামেদের জেলার নেতা নেত্রীরা এই বিক্ষোভ সমাবেশে অংশ নেয়। তার আগে ইংরেজবাজার শহরে রথবাড়ি এলাকা থেকে বামেদের বিশাল একটি বিক্ষোভ মিছিল শহর পরিক্রমা করে নেতাজি সুভাষ মোড় এলাকায় অবস্থিত ইংরেজবাজার পুরসভা অফিস চত্বরে এসে শেষ হয়। সেখানেই সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পুরসভার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে প্রতিবাদে সোচ্চার হন বামেরা। যদিও এদিন বামেদের এই বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে আগে থেকেই বাঁশের ব্যারিকেড দিয়ে পুরসভার মেন গেট বন্ধ করে দেওয়া হয়, পাশাপাশি মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। বামেদের অভিযোগ, সাধারণ মানুষের কাছ থেকে জঞ্জাল কর নেওয়া হচ্ছে, ব্যবসায়ীদেরও এই একইভাবে কর দিতে হচ্ছে, পাশাপাশি শহরের রাস্তায় টোটো চালকদের নানাভাবে পুরসভার হয়রানির মুখে পড়তে হচ্ছে। এরকম একাধিক বিষয়ে প্রতিবাদ জানিয়ে ডেপুটেশন এবং বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করে বামেরা। আমরা এসেছিলাম পৌরসভার ডেপুটেশন দিতে। আমরা পৌরসভাকে চিঠি করেছিলাম যে শহরবাসীর সাধারণ কথা নিয়ে আমরা আপনার দরবারে আসব, মানুষের কথা আপনাকে বলবো যে মানুষ কোন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে এবং মানুষের কি কথা আমরা চিঠি করেছিলাম। কিন্তু এখানে এসে দেখলাম তো চীনের প্রাচীর, এখানে বাঁশের কেল্লা দিয়ে দিয়েছে। আমরা তো শান্তিপূর্ণভাবে এই ডেপুটেশন দিতে এসেছি, আমরা কিন্তু কোনো রকম অশান্তির বাতাবরণ তৈরি করতে আসিনি। দেখলাম কিছু বহিরাগতদের দাঁড় করিয়ে রেখেছে এই অশান্তির বাতাবরণ তৈরি করার জন্য। আজকে গোটা শহরে গোটা রাজ্যে যে অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছে তার অন্যতম কাণ্ডারি আজকে এই শাসক দল। আপনারা লক্ষ্য করলেন, দেখলেন এখানে কতজন দাঁড়িয়েছিল বাইরে। আমরা তো শান্তিপূর্ণভাবে এসেছিলাম, এখানে মানুষের কথা, এখানে শাসক দলের লোকরা দেখলেন তো কোথায় ঢুকে গেল সব। আপনারা তো সব কিছু দেখলেন, নিজের চোখেই দেখলেন। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কথা হচ্ছে যে ভাবে রান্নাঘর প্রতি যে ট্যাক্সের বোঝা পৌরসভা চাপাচ্ছে, মানুষের বাড়িতে বাড়িতে যে হ্যান্ডবিল দিয়েছে, সাধারণ মানুষ কেউই চায় না এই ট্যাক্স দিতে। কারণ যে পরিবেশ পরিস্থিতির মধ্যে মানুষ তো ট্যাক্স দিচ্ছে, হোল্ডিং ট্যাক্স দিচ্ছে, তারপরে আবার কেন কোথায় বলা হয় যে আবার পুনরায় ট্যাক্সের বোঝা চাপাতে হবে। এর আগে জলের ট্যাক্সে করে চাপানো হলো, আবার আজকে চাপানো হচ্ছে জঞ্জাল কর, রান্নাঘর প্রতি ট্যাক্স, তারপরে ইলেকট্রিকের ট্যাক্স, একটার পর একটা ট্যাক্স বাড়ানো হবে। কিসের দৃষ্টিভঙ্গিতে? পৌরসভা না চালাতে পারলে ছেড়ে দিন, সাধারণ মানুষ আছে তারা পৌরসভা চালাবে। আজকে যে পরিবেশ পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে, আজকে দেখুন একটার পর একটা, কোনো রকম টেন্ডার হয় না। এখানে বিজেপি কাউন্সিলররা রয়েছে, বিরোধী দলে রয়েছে, কোনো রকম প্রতিবাদ নেই, কোনো রকম প্রতিবাদ নেই। যেভাবে এই পৌরসভা চলছে, মিলিজুলি একটা সরকার, প্রত্যেকের পকেটে ভাগের টাকা ঢুকে যাচ্ছে, সরকার চলছে, পৌরসভা চলছে, কোনো রকম কাজ হয় না, সাধারণ মানুষের কোনো কাজ হয় না। কেন? যে কোনো কাজ এখানে নিয়ে আসুন, পয়সা ছাড়া কোনো কাজ হবে না এখানে। এইরকম একটা পরিবেশ তৈরি হয়ে আছে। আমার নাম মিন্টু চৌধুরী, CI2 শহর সম্পাদক। কি আছে ডিমান্ডটা কি? পৌরপতি প্রধানের কাছে, ইংরেজবাজার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের কাছে আমাদের স্মারকলিপি দেওয়ার কথা, সেই মতো আমরা চিঠি দিয়ে জানিয়েছিলাম। আর এখানে এসে দেখা যাচ্ছে 3 মানুষ উঁচু বিশাল বাঁশের ব্যারিকেড বানিয়েছেন, যা আপনারা ছবিতে দেখাতে পারেন, যাতে কাক পক্ষীও ভিতরে যেতে না পারে। তার জন্য 3 মানুষ উঁচু ব্যারিকেড লাগানোর কোনো প্রয়োজন ছিল না। আসলে পৌর প্রধান ভয় পাচ্ছেন যে মালদা শহরের নাগরিকরা যে দাবি দাওয়া নিয়ে আসছে, রান্নাঘর প্রতি ট্যাক্স দেওয়া হচ্ছে, জঞ্জাল কর চাপিয়ে দেওয়া হচ্ছে, আর্সেনিক ফ্রি জল দেওয়ার নাম করে দেওয়া হচ্ছে না, এই সব মিলিয়ে আমরা ডেপুটেশন দিতে এসেছি। উনি নিলে নেবেন, না নিলে না নেবেন, আমরা রাস্তার উপরে অবরোধ করে বসে থাকবো। কোনোদিন এরকম দেখেছেন? বিশাল বড় বাসের ব্যারিকেড করেছে পৌরসভা, কেন কোথাও এরকম হয়? বুঝি এত বড় বাসের ব্যারিকেড করেছে না, পৌরসভা কেন, মালদা শহরে কোথাও কোনোদিনও এত বড় বাসের ব্যারিকেড করা হয়নি। এরা আমাদের ছেলে না। যারা দিচ্ছে তারা অনেক বড় বড় কথা বলছে, অনেক বিষয়ে কথা বলছে, কিন্তু একটু লক্ষ্য করলে দেখা যাবে তাদের বড় বড় নেতারা চেয়ারম্যানের কাছে মাঝে মাঝে আসেন, নিজের সুযোগ সুবিধাগুলো ঠিক নিয়ে বাগিয়ে চলে যান। আজকে সামনে ভোট আসছে, বিধানসভা ভোট, আজকে এইসব নাটকবাজি করে তারা করার চেষ্টা করছে। তাদের এমন একটা অবস্থা যে একটা সিটও ইংলিশ বাজারের মানুষ তাদেরকে দেয়নি। কোন মুখে তারা ডেপুটেশন দিতে আসছেন? কেই তাদের ডেপুটেশন দিতে বলছে আর কে শুনছে আমরা যেটা বুঝতে পারছি না। আমরা শহরের 9টি বার্নিং ইস্যু, জমি ভরাট থেকে আরম্ভ করে, জলা ভরাট থেকে আরম্ভ করে, কংক্রিটের জঙ্গল তৈরি করা, কেন্দ্রীয় সরকারের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টগুলো টাকা নয়ছয় করা থেকে আরম্ভ করে আমরা ভাইটাল 9টা ইস্যুতে ডেপুটেশন দিয়েছি। এবং আমরা পৌরপ্রধানকে স্পষ্টভাবে বলে দিয়েছি যে এইগুলো যদি মানা না হয় 3 মাস 4 মাসের মধ্যে আমরা আবার পরবর্তীকালে বড় আন্দোলনে নামবো, এবং আমরা তখন তাকে দিব না, আমরা ডিএম সাহেবকে ডেপুটেশন দেবো। এটা আমরা করেছি। আর এইসব যারা করছে তাদের
পাবলিক সাপোর্ট কি আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। কয়েকটা লোক নিয়ে এখানে একটা পুলিশ নিয়ে একটা করছে, এবং এখানে তৃণমূলও একটা যুক্ত আছে, কারণ তৃণমূল চাইছে যে সিপিএম একটু হাওয়া পাক। ওই জন্যে সরকার থেকে এইসব ব্যারিকেড করে এইসব নাটকবাজি চলছে। ওরা চাইছে, শাসক দল চাইছে যাতে ভোটটা ভাগ হয়, বিরোধী ভোটটা যাতে ভাগ হয়, আর সেই চক্করে সিপিএম এগুলো করছে। পৌরসভা জনস্বার্থে কাজ করছে না এবং বিজেপির সাথে হাতে হাত মিলিয়ে তৃণমূল ভোট চালাচ্ছে। কি বলবো? বিজেপিকে মদত সিপিএমরাই দিচ্ছে। ভোটের অঙ্ক যদি দেখা যায় তো সিপিএমের একটা সিকিউর ভোট থাকে এখানে। লাস্ট ইলেকশনে দেখলাম সিপিএমরা 10,000-এর নিচে নেমে গেল, বাকি ভোটগুলো বিজেপিকে দিয়ে দিচ্ছে। এদের মুখ দিয়ে সব রামাবলির গলা শোনার লাভ নেই। সমাজে কাজ করছে কি না, রাস্তাঘাট পরিষ্কার করছে কি না, জল দিচ্ছে কি না, ড্রেন দিচ্ছে কি না, আলো দিচ্ছে কি না, সামাজিক উন্নয়ন করছে কিনা মানুষ বলবে। ওনাদের কাছে সার্টিফিকেট দরকার নেই। ওনারা পলিটিক্যাল পার্টি, দূরবীন দিয়ে দেখছে মানুষ। এখন সর্বস্তরে জিরো হয়ে গেছে, লোকসভায় জিরো, বিধানসভায় জিরো, আমাদের মিউনিসিপ্যালিটিতে জিরো। তো ওনাকে তো মানুষই বর্জন করেছে, আমরা করিনি। মুর্শিদাবাদ এবং মালদার অশান্তির পেছনে কংগ্রেস জড়িত। মুখ্যমন্ত্রী এমন বক্তব্যের প্রমাণ দিতে পারলে সাংসদ পদ থেকে পদত্যাগ করবেন বলে জানান মালদার দক্ষিণ লোকসভা কেন্দ্রের সাংসদ ঈশা খান চৌধুরী। সাংবাদিক বৈঠক করে জানালেন ঈশা বাবু, শুধু তাই রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের দায় এড়িয়ে যাচ্ছেন। এমন ঘটনার পর অন্যের ওপর দোষ চাপাচ্ছেন। মালদা মুর্শিদাবাদের দায়িত্ব নিতে চাইছেন না, তাই মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করছেন। মালদায় সাংবাদিক বৈঠক করে এমনটাই বললেন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী। পাশাপাশি তিনি আরো বলেন, রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার যেভাবে উস্কানি বা আগ্নেয়াস্ত্র রাখার কথা বলেছেন, তার জন্য পুলিশের কাছে এফআইআর করবেন তিনি। এখন আমি যে শুনেছি উনি বলছেন আমরা নামছেন না, কংগ্রেস নামছে না কেন। তো আমি নেমেছি নিজে, আমি ঘুরেছি, ইভেন ডিজি আমার সঙ্গে কথা হয়েছে এ বিষয় নিয়ে আপনার শামসুরগঞ্জ থানাতে, কিন্তু আমাকে পুলিশ নিষেধ করেছে যে আপনি এই মুহূর্তে ঘুরবেন না, একটু পরে ঘুরবেন। আপনি একটা সাংসদ, তাহলে একটু জায়গা ঠান্ডা হয়ে যাক, আপনি ঘুরলে মানুষ মানে একটা গ্যাদারিং করবে। ওইটা আমরা যেহেতু পুলিশকে শ্রদ্ধা করি, আমরা মালদা এবং মুর্শিদাবাদ শুধু না, মালদাতে আমাদের বিভিন্ন প্ল্যান ছিল ওয়াকফ বিলের এগেনস্টে প্রোটেস্ট করার। 25,000 ছেলে, এসএসসি ছেলে যারা চাকরি হারিয়ে ফেলেছেন, আমাদের বিভিন্ন প্ল্যান ছিল, কিন্তু আমরা ওইগুলো পুলিশের যেহেতু আমরা শ্রদ্ধা করি, রেসপেক্ট করি, আমরা আমাদের প্রোগ্রামগুলো ডিলে করেছি, ধ্বংস করেছি। এবার মুখ্যমন্ত্রী হচ্ছে পুলিশ মন্ত্রী, তাহলে এটা একটা রাজনীতিকতা হচ্ছে না? ওনার পুলিশ বলছেন না করতে প্রোগ্রাম, আমাদেরকে মানা করছেন ঘুরতে একদিকে, আর অন্য সাইড উনি বলছেন যে আপনাদের দলকে দেখা যাচ্ছে না। এটা দুরকম কথা হচ্ছে, পুলিশ ওনার জানার উচিত। 2 নম্বর যে এটা আমার মনে একটা রাজনীতি শুরু হয়েছে তৃণমূলের মধ্যে। তৃণমূল এবং বিজেপি ঘুরছে বিভিন্ন এলাকা, বিভেদ সৃষ্টি করতে চাইছে ভোটটাকে, যেমন কারণ আগামী 1 বছরের মধ্যে ইলেকশন, ঠিক সেভাবে টিএমসি এই রাজনীতি শুরু করেছে। এই অশান্তির সময় মুখ্যমন্ত্রী কেন এইগুলো কথা বলবেন, মানে রাজনীতি কথা কেন বলবেন? আর দায়িত্বের ব্যাপারে গোটা বাংলাতে আপনারা জানেন, বাঙ্গুরে, জঙ্গিপুরে, সুত্তি, এর 2-3 মাস আগে বেলডাঙাতে হয়েছে, তো ওটা তো কংগ্রেস জায়গা নেই। আর আমি আর অধীর বাবু, আমরা তো মন্ত্রী নেই, আমরা তো ডিএম নেই, আমরা এসপি নেই, আমাদের কাছে জেলা পরিষদ নেই, তো ন্যাচারালি আমাদের সেরকম অত ওনার কাছে আছে, তো উনি দায়িত্ব নিতে চাইছেন না। উনি তো এটা বলতে চাইছে তো ওনার কোনো দায়িত্ব নেই মালদা মুর্শিদাবাদে, তাহলে উনি ছেড়ে দেন। উনি মালদা মুর্শিদাবাদ অন্য একটা রাজ্যকে দিয়ে, মানে উনি যেভাবে কথা বলছেন এটা লাগছে উনি মালদা মুর্শিদাবাদের মুখ্যমন্ত্রী নেই, যেভাবে উনি কথা দিয়ে বলছেন। আপনি কি চাইছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ হওয়া উচিত এই কারণে? না, এই কারণে পদত্যাগ আমি এই কারণে বললাম, উনি যদি আমাদের মুখ্যমন্ত্রী না থাকে, উনি যদি কোথাও দায়িত্ব নিজে নেবেন না মালদা মুর্শিদাবাদের জন্য, মানে ওনার এখানে কিছু করার নেই,
তো উনি মালদা মুর্শিদাবাদে, তাহলে উনি কেন, তাহলে আমাদের মুখ্যমন্ত্রী যদি না থাকে মালদা মুর্শিদাবাদের লোক, তাহলে উনি এখান থেকে কমসে কম, তাহলে উনি নিজে ট্র্যাক করছেন, আমি ট্র্যাক করতে বলছেন, উনি নিজে ট্র্যাক করছেন, নিজে যেভাবে কথা বলছেন। উনি মালদা চিনে না, উনি মুর্শিদাবাদ চিনেন, ওনার দায়িত্ব নেই, ওনার পুলিশ নেই, ওনার সব কিছু নেই, ওনার সব কিছু ওনার হাতে। উনি দায়িত্ব নিতে চাইছেন না, সোজা কথা। যে সমস্যা চলছে গোটা বাংলা, উনি দায়িত্ব নিতে চাইছে, অন্য ঘাড়ে দোষ চাপাতে চাইছে কংগ্রেসের বা অন্য পার্টি। এটা খুব ছোট রাজনীতি, এটা বলা ঠিক হয়নি। আপনি কি চাইছেন যে পদত্যাগ করা উচিত মুখ্যমন্ত্রী? না, আমি পদত্যাগ কারণটা আমি কেন বলেছিলাম, একটা কারণ ছিল। উনি যখন মালদা আর মুর্শিদাবাদকে চিনেন না, ওনার কোনো দায়িত্ব নেই এখানে, মানে সত্যি তাহলে ওনার দায়িত্ব নেই। এই বেলডাঙ্গা যে হয়েছে 2 মাস আগে, ওনার কোনো দায়িত্ব নেই, তাহলে উনি, তার জন্য আমি পদত্যাগের কথা বললাম। আর যদি উনি প্রমাণ করতে পারেন যে আমাদের কোনো দোষ হয়েছে, আমরা কোনো ইনস্টিগেশন, কংগ্রেস কিছু করেছে, তাহলে আমি পদত্যাগ করবো। আমি চ্যালেঞ্জ মারছি, আমি পদত্যাগ করবো যদি আমার কংগ্রেসের ইনভলভমেন্ট থাকে। আমি কংগ্রেস, তো উনি ওরকম, আমি চ্যালেঞ্জ দিয়েছি ওনাকে। এই পুরো যে ঘটনা ঘটেছে তার পিছনে তৃণমূল কংগ্রেস কি ষড়যন্ত্র করছে না বিজেপি ষড়যন্ত্র? দেখুন, যেভাবে কীভাবে শুরু করতেছি তো হয়েছে, আমি আরও যেতে চাই না। যারা ভুল করেছেন, যারা আইনের বাইরে গেছেন, তাদেরকে শাস্তি দিতে হবে, সোজা কথা। কারণ দুষ্কৃতীরা কোনো ধর্মে বিলং টু করে না। দুষ্কৃতি সব ধর্ম, সব ব্যাকগ্রাউন্ড থেকে আসে, ধর্ম কোনো রং থেকে আসে না, সব রং থেকে আসে, এটা ব্যাপার নেই। আমরা চাইছি যে এই রাজনীতি যে করছে টিএমসি এবং বিজেপি, এটা নিয়ে একটা ট্র্যাজেডি নিয়ে এরা এখন বিভেদ সৃষ্টি, মানে লাগছে ভোট আসছে 1 বছরের মধ্যে, তো লাগছে এরা ভোটের জন্য রেডি হয়ে যাচ্ছে। বিজেপি বলছে হাসপাত ধরো, মানে বড় বড় মন্ত্রীরা এসে, আমি বিজেপি বড় বড় মন্ত্রীরা এসে মোথাবাড়ি, শামসারগঞ্জ যে বলছে হাসপাত ধরো, তো এটা তো কীভাবে, এটা বেআইনি কথা। ঠিক সেভাবে কালকে মুখ্যমন্ত্রী যে কথা বললাম, রাজনীতিক কথা, এটাও একটা রাজনীতিক কথা। উনি শান্তির কথা বলুক, উনি মিলের কথা বলুক, উল্টো উনি দোষ দিচ্ছে, চাপাচ্ছে অন্য লোকদের উপরে। উনার নিজের দায়িত্ব কোথায় তাহলে? এত যে এগুলো হচ্ছে আমাদের বাংলাতে, তো উনার একটা দায়িত্ব শান্তি, উনার ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছে পুলিশের, উনার পুলিশ ফোর্স আছে, উনারও তো একটা দায়িত্ব আছে। উনি দায়িত্ব মানে নিতে চাইছে না, দোষ অন্য ঘাড়ে চাপাতে চাইছে। যেভাবে হিংসাত্মক কথাবার্তা বলছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো এবং বিজেপির যারা নেতৃত্ব রয়েছে, তাদের বিরুদ্ধে কি থানায় এফআইআর করবেন? করব। আমরা কালকে যে সুকান্ত মজুমদার, যে কেন্দ্রমন্ত্রী এবং বিজেপির প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গলের, আমরা কালকে একটা ওনার এগেনস্টে এফআইআর করব। আর মুখ্যমন্ত্রীর কথা আমরা আজকে দেখলাম, রেসপন্স করেছি এই কনফারেন্সে, যে আমরা যে দেখছি, আমরা এবার খেল বুঝে গেছে। আমরা মানুষের কাছে অনুরোধ আছে, আপনারাও খেল বুঝেন। এনআরসি পার্ট 2 হচ্ছে এখানে। বিজেপি চাইছে ভোট ভাগ করতে, হিন্দু মুসলিম ভোট, টিএমসিও চাইছে। তাহলে আমরা খেল বুঝে গেছি। এখান থেকে এরা ইলেকশন ইন্টারেস্ট, মানুষের উপরে এদের কোনো খেয়াল নেই যে এগুলো হোক, এগুলো মার দাঙ্গা হোক, এদের কোনো চিন্তা নেই। এদের চিন্তা হচ্ছে ইলেকশন নিয়ে, ভোট নিয়ে, ভোট ব্যাঙ্ক ওরা তৈরি করতে হচ্ছে। টিএমসিও তাই করছে, বিজেপিও তাই করছে। আর সবচেয়ে বাজে জিনিস আমাকে লাগছে, ধর্ম নাম এরা ভোট ব্যাঙ্ক তৈরি করছে। এটা খুব দুঃখিত ব্যাপার। থ্যাংক ইউ। অনলাইন গেমের নেশায় প্রাণ হারালো শিলিগুড়ির ঘুঘুমালি চয়নপাড়া এলাকার এক তরুণ। মৃত তরুণের নাম অভিক পাল। বহু বছর ধরে সেই এলাকায় বাবা, মা ও দিদির সাথে ভাড়া বাড়িতে থাকতো তরুণ। জানা গিয়েছে বেশ কিছুদিন ধরে তরুণ অনলাইন গেমে আসক্ত হয়ে পড়েছিল। এরপর বাবার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে সেই টাকায় অনলাইন গেম খেলতো তরুণ। বুধবার ঘর থেকে তরুণের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এরপর আশিঘর ফাঁড়ির পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। 10টার দিকে আমার মামি বাজারে গেছে, বাজার থেকে আসা 1 ঘন্টা পরে তখন দেখতে পাই যে দরজা বন্ধ ঝুলে আছে। তারপরে পাড়ার আশেপাশের লোকজন এসে দরজাটা ভাঙিয়ে বের করছে। হসপিটাল নিয়ে আসতে আর না, তারপরে ডাক্তার বললো যে শেষ। কারণ ওই তারপরে আমরা তো বুঝতে পারিনি প্রথমে। তারপরে আমরা আসি তারপরে আমরা দেখছি ওর মোবাইল, ওর বন্ধুকে ডেকে নিয়ে আসছি। ডেকে আনার পরে ওর লক ছিল প্যাটে, ওর বন্ধুটা জানতো। তারপরে খুলে দেখি যে অনলাইনে ও গেম টাকা নষ্ট করছে, 2 লাখ টাকার মতো।
দশটা অবধি খেলছে। 10টা অবধি খেলার পরে তারপরে ঋণ না, ওটা ওর বাবার অ্যাকাউন্টে টাকা দিল, বাবার অ্যাকাউন্ট থেকে নিয়ে নিজের অ্যাকাউন্টে দিয়ে খেলছে। বাইরে থেকে জানতোই তো না, আমরা 4টার দিকে আমি বুঝতে পারছি, 4টার দিকে আমরা বুঝতে পারছি। কাজে গেছিল বাবা বাইরে, মা থাকতো বাড়িতে। তারপরে আমাদের বাড়িতে কালকে রাত 4টার দিকে বিকালবেলা আমরা বুঝতে পারছি যে ওটার জন্য এই কাজটা করছি। না পড়াশোনা তো বাদ দিয়েছে, কাজ করতো, বাবার সাথে কাজ করতো, জাহাঙ্গুর সাথে কাজ করতো, বিল্ডিং এর ফায়ার ব্রিগেডের পাইপলাইন। বয়স 18 বছর, বাড়ি হচ্ছে ঘুঘুমারি, বাড়ি তো ঘুঘুমারিতে থাকতো, এখন বাড়ি তো গঙ্গারামপুর, ঘুঘুমারিতে ভাড়া থাকতো। এখানে থাকে 10 বছর ধরে, এখানে থাকতো মা বাবা আর আমার ভাই। এখন ওটা সকাল 10টা পর্যন্ত খেলছে, রাত্রে 2টার সময় টাকা ট্রানজাকশন করছে। তখন আমরা স্টেটমেন্ট দেখলাম, তারপরে তো বুঝতে পারলাম কালকে না মোটামুটি 10-15 দিন ধরে খেলছে, তাও 1.5-2 লাখ টাকা। মানে যেটা বুঝলাম, মানে ও বাবার টাকা ছিল অ্যাকাউন্টে রাখা, সেই টাকাগুলো নষ্ট করে ফেলছে অনলাইন গেমের চক্করে। তো শেষমেশ তো বুঝতে পারিনি যে কী কারণে আমি কী করবো, কোথায় যাবো, মানে কী করবো, সেই কারণেই এই কাজটা করেছে। এছাড়া অন্য কোনো কারণ আমরা খুঁজে পাচ্ছি না। বাড়িতে কোনো রকম ঝামেলা হয়নি, মার সঙ্গে কোনো ঝামেলা হয়নি, বাবার সঙ্গে বাড়িতেও একাই থাকতো, বাবা মা দাদা কেউ নেই, দিদি ছিল, দিদি বিয়ে হয়ে গেছে, তার সঙ্গে একটা ঝামেলা বা কোনো কিছু হয়েছে, কোনো কিছু হয়নি, কোনো রকম কোনো কিছু হয়নি। একটাই কারণ খুঁজে পেলাম, সেটা হচ্ছে অনলাইন গেমিংয়ের চক্করে। অনলাইন যদি গেমিং না থাকতো, আজকে আমাদের ইন্ডিয়াতে এত অনলাইন গেমিংয়ের ব্যাপার চলছে, মানে এতে গভর্নমেন্ট কোনো কিছু করছে না, কোনো কিছুই করছে না। মানে রাস্তাঘাটে যুবক গেলে এবারে পুলিশ ধরে নিয়ে যায়, কিন্তু অনলাইন বাড়িতে বসে সবাই গেম খেলছে, কেউ কিছু বলছে না। এটা একদম গভর্নমেন্টের দোষ, পুরোপুরি গভর্নমেন্টের দোষ। গভর্নমেন্ট মানে গভর্নমেন্ট একমাত্র ট্যাক্সের জন্য মানে 30% ট্যাক্স পেয়ে যায় অনলাইন গেম থেকে, আমি যতটুকু জানি। অনলাইন গেম থেকে 30% ট্যাক্স পাই, সেই ট্যাক্সের জন্যই আজকে আমার বাড়ির ছেলেরা হারিয়ে গেল। আজকে যদি এই অনলাইন গেমের চক্কর না থাকতো, তাহলে কিন্তু এগুলো কোনো কাজই হতো না। আমি যতটুকু ট্রানজেকশন করে দেখলাম, মোটামুটি 4 তারিখ থেকে নিয়ে 16 তারিখ পর্যন্ত মোটামুটি 2 লাখ টাকার উপরেও হেরে গেছে অনলাইন গেমে। মানে কি গেম ছিল এটা? গেমটা আমি পুরোপুরি ওর মোবাইলটা খুলতে বুঝতে পারছিলাম না কি গেম ছিল, কিন্তু ওর ট্রানজেকশনটা হয়েছে ওর বাবার অ্যাকাউন্ট থেকে ওর নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে। ওর বাবা ছিল না বাড়িতে, তারপরে সেই টাকাগুলো ও অনলাইনে গেমে হেরেছে। অনলাইন একদম আমরা এইটাই কারণ, এছাড়া অন্য কোনো কারণ নেই। আমরা এটা বুঝতে পারছি, কারণ বাড়িতে যদি কোনো ঝামেলা হতো আমরা জানতাম যে এটা হয়েছে, কিছু হয়নি। আমরা তখনও জানি না, প্রথম থেকে আমরা বুঝতেই পারিনি কী হয়েছে। যখন ও হ্যাং করেছে মোটামুটি 10টা সাড়ে 10টার সময়, হয়তো আমরা 4:30-4টার সময় মোবাইলটা যখন ওর এক বন্ধু এসে খুলে দিল, তারপরে আমরা বুঝতে পারলাম যে ওই অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্টে টাকা নেওয়া হয়েছে। তারপরে দেখলাম যে টাকাগুলো কোথায় গেছে, দেখলাম কি একটা গেমের কোনো একটা অপশন ছিল, নামটা উইন্ডো বা কোনো কিছু অত মনে নেই অত ঠিক করে, হ্যাঁ লুডো গেম ছিল, ওখান থেকে ও হেরেছে। তারপরে কিছু বুঝতে না পেরে এই কাজ করে ফেলেছে। আগের দিন রাত্রে বাজার পর্যন্ত খেলেছে, পরের দিন সকালবেলা মানে ও সুইসাইড করার আগেও ওই অনলাইন গেম খেলে হেরেছে, তারপরে এই সুইসাইড হয়েছে। ওর নাম তো হচ্ছে অভিক পাল। শিলিগুড়িতে থাকতো, ওরা 9-10 বছর থেকে শিলিগুড়ি থাকতো। ওদের বাড়ি একটু গঙ্গারামপুরে বাড়ি গেছে, এনে অ্যাকাউন্টে টাকাগুলো ছিল, সেই টাকাগুলো ও নষ্ট করার জন্য মানে এই কাজটা করে ফেলেছে। তাছাড়া আর কোনো কারণ নেই। ও আগের দিন আমাদের পাঠ ঠাকুরে নেমেছিল, ঠাকুরের সঙ্গে ওখানে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে বাড়িতে এসে রাতে ঘুমিয়েছে। মাকে সকালবেলা বলেছে বাড়িতে ভাত খাবো। যখন দেখছে যে না আমি আবার লাস্ট পর্যন্ত হেরে গেছে, অনেকবার ট্রানজেকশন করার চেষ্টা করছে, অনেকবার দেখলাম 3-4 বার ফেল্ড হয়ে গেছে। তারপর আবার ট্রানজেকশন হয়েছে। ট্রানজেকশন হওয়ার পর যখন দেখলাম যে হয়তো আর বুঝতে পারছিল না যে কী করবো না করবো, হেরে গেছে তখন হয়তো এই কাজ করে ফেলেছে ভয়ে। মা বাড়িতে ছিল না, বাজারে গেছিল, বাজার থেকে আসার পরে এই কারণে এই কাজ করেছে। ঘুঘুমারিতে ভাড়া থাকতো, এখানেই ছোট থেকে বড় হয়েছে, এখানে পড়াশোনা করেছে স্কুলে। এখন পড়াশোনা করেন, এখন বাবার সঙ্গে কাজ করতো, জামাইয়ের সঙ্গে কাজ করতো। আপনাদের মাধ্যমে পুলিশ প্রশাসনকে বলছি, এটা একটা ভারী তদন্ত হওয়া উচিত। বংশিয়ারি ব্লকের এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের শিহল কানহাপাড়া এলাকায় একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে সিপিএম, বিজেপি এবং আরএসপি পার্টি ছেড়ে 73টি পরিবারের প্রায় 220 জন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের হাত ধরে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। এদিন উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুভাষ ভাওয়াল, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ রফিকুল ইসলাম, বংশিয়ারি ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ, বংশিয়ারি ব্লকের তৃণমূল সভাপতি পার্থ প্রতিম মজুমদার, এলাহাবাদ গ্রাম পঞ্চায়েত প্রধান উর্মিলা পারভিন, উপপ্রধান আতাউর রহমান, জেলা কমিটির সদস্য নিত্যাশিস মজুমদার সহ অনেকেই। এই বিষয়ে যোগদানকারী দীপক বর্মন বলেন, রাজ্য সরকারের একাধিক উন্নয়নমূলক প্রকল্প দেখে আজ তৃণমূলে যোগদান করলাম। আজকে প্রায় 221টা লোক আজকে আমরা তৃণমূলে যোগদান করলাম। চারিদিকে উন্নয়ন দেখে আমাদের গ্রামের উন্নয়ন হচ্ছে না, সেই জন্য আমরা এই উন্নয়নের সাথে হওয়ার জন্য। কোন কোন এরিয়া থেকে আজকের এই যোগদান হয়েছে?
পার্টিকুলারলি আমাদের পাড়া থেকেই বিশেষ করে সব লোকজন বা আমাদের গ্রামেরই লোকজন থেকে আজকে এই যোগদান করবো। গ্রামের নাম? গ্রামের নাম কানারপাড়া। আপনারা আগে কোন দলে ছিলেন? আমরা এক একজন, কেউ সিপিএম করতো, কেউ বিজেপি করতো, নানা রকম দলে ছিল। সবাই মিলে আজকে তৃণমূল কংগ্রেসে আমরা যোগদান করবো। পাশাপাশি আমরা আমাদের যে দুর্গাপূজা হয়, আমরা সেই সরকারি অনুদানটা পেতাম না, সেই সরকারি অনুদানটা যেন পাই সেটা আমরা মন্ত্রীর কাছে আমরা তুলে ধরলাম, আমাদের জন্য সরকারি অনুদানটা দেওয়া হয়, যেতে পারি সেই আশ্বাসটা দিলেন। আরও আমাদের গ্রামের রাস্তা এবং আমাদের যে হাইমার্ট মন্দিরের সামনে, এগুলো সব দাবি রেখে আমরা মন্দিরের কাছে ইয়ে করে আমরা কতটা খুশি, মানে কতটা আনন্দিত আজকে আপনারা? সেটা আমরা এখন অব্দি আমরা খুব আনন্দিত। আগামী দিনে আমাদের দাবিগুলো প্রত্যাশা পূর্ণ হলে আরও আমরা খুশি হব, আরও আমরা আনন্দিত হব, খুব আনন্দের সহিত আমরা এই দলটাকে করবো বলে। আপনার নাম? আমার নাম দীপক পাল। অঞ্চলে শিওর উত্তর সংসদে তৃণমূল কংগ্রেসের যোগদানের একটা কর্মসূচি ছিল। এখানে মাননীয় মন্ত্রী বিজয় মিত্র মহাশয় এবং আমাদের জেলা সভাপতি মাননীয় সুভাষ ভাই মহাশয় ওনারা এসেছিলেন এবং আমরা সুষ্ঠু সুন্দরভাবে একটা যোগদান অনুষ্ঠান করলাম। এখানে সিপিএম এবং মূলত বিজেপি থেকে 219 জন লোক, মানে 70 থেকে 73টা পরিবার, তারা আজকে আমাদের তৃণমূল কংগ্রেস পরিবারে অংশগ্রহণ করবে। কার নেতৃত্বে আজকে এই যোগদান হবে? আজকে এটা এলাহাবাদ অঞ্চল তৃণমূল কংগ্রেস সঙ্গে বংশারি ব্লক তৃণমূল কংগ্রেস এবং শাখা সংগঠন সবারই সহযোগিতা আছে নিয়ে আজকে যোগদান পর্বটা হবে। তারা কি বলবেন? কানারপাড়াতে যোগদান হলো আজকে। এর আগে জামারে 2টো প্রোগ্রাম হয়েছে। সরকারের কাজ, সরকারের মানুষের কাছে এগিয়ে আসার যে প্রবণতা, মানুষের সুখ দুঃখের যে সঙ্গী, এরকম কিছু প্রকল্প বা মানুষের নিত্য নৈমিত্তিক যে জিনিসগুলো লাগে সেগুলো করবার যে প্রবণতা, এবং জনপ্রতিনিধিরা সেই জায়গাতে মানুষের অনেক কাছে পৌঁছতে পারছে বলে কিছু মানুষ মনে করছে যে আমরা আর এই সিপিএম অথবা বিজেপির মধ্যে থাকবো না, আমরা তৃণমূল কংগ্রেসে এসে সরকারের এই যে সুযোগ সুবিধাগুলো আছে মানুষের কাছে আরও বেশি করে পৌঁছে দেবো বা নিজেরাও সেই সুযোগ সুবিধার উপভোক্তা হিসাবে অংশগ্রহণ করবো। এখানটায় শিওর আমাদের এখানটায় দীর্ঘদিন ধরে বিজেপি অন্য দলের সঙ্গে যুক্ত ছিল। এরকম আমাদের এখানকার 75টা পরিবার এবং প্রায় 219 জন মানুষ, তারা আজকে আমাদের দলে বিজেপি ছেড়ে, সিপিএম ছেড়ে, অন্য দল ছেড়ে, তারা মমতা ব্যানার্জির নেতৃত্বে আস্থা রেখে বিশ্বাস রেখে তারা আমাদের দলে যোগ দিলেন। আজকে আমাদের জেলার সভাপতি সুভাষ ভবন এবং আমি নিজে এখানটায় থেকে আমাদের লোকাল নেতৃত্ব যারা আছেন এই অঞ্চলের ব্লকের, তাদের সবার উপস্থিতিতে তারা আমাদের দলে যোগ দিয়েছেন এবং আমরা সাদরে এই মানুষগুলোকে গ্রহণ করি। রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ালো ফাঁসি দেওয়ার গ্রামীণ হাসপাতালে। পেটের সমস্যা নিয়ে 3 দিন আগে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ফাঁসি দেওয়ার কালুচোতের বাসিন্দা মোহাম্মদ তমিজউদ্দিনকে। অভিযোগ, সরকারি গ্রামীণ হাসপাতালে ভর্তি করার পরেও রোগীকে যথাযথ চিকিৎসা পরিষেবা দেওয়া হয়নি। বৃহস্পতিবার রোগীর মৃত্যু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এদিন কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হতেই ঘটনাস্থলে ফাঁসি দেওয়া থানার পুলিশ পৌঁছায়। খবর পেয়ে ঘটনাস্থলে শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ আইনুল হক পৌঁছান। এদিন মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। যদিও রোগীর হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে বলে জানান ফাঁসি দেওয়ার ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর শাহিনুর ইসলাম। দেখুন, এটা একটা আজকে পেশেন্ট মারা যায়, কালকে উনি ভর্তি ছিলেন এই জি নিয়ে, বয়স্ক পেশেন্ট, তো আজকে ডেথ হয় ওনার। তো এরকম কোনো ব্যাপার নয় যে নেগলিজেন্স বা এরকম কিছু নয়। এজি নিয়ে ভর্তি হয়েছিলেন, সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট বা কার্ডিয়াক কন্ডিশন আন্ডারলাইন কিছু ছিল, তার জন্য সাডেন ডেথ ওনার হয়েছে। তো এতে নেগলিজেন্সের কোনো ব্যাপার এর মধ্যে নেই। আর ডাক্তারবাবু তো খুবই সিনসিয়ার আমাদের, ওনার সম্বন্ধে মানে খুব কম বললেই হয়, যথেষ্ট সিনসিয়ারলি উনি ডিউটি করেন, এ নিয়ে অভিযোগের কোনো মানে হয়। অভিযোগ আছে যে এখানে কোনো ইয়ে নাই, মানে ইলাজ যে একটা কোনো করবে, কোনো ইলাজে নাই, ডাক্তার তো থাকেই না। ডাক্তার যদি থাকে মানে এখানে সব অ্যাসিস্ট্যান্টরা তারা কাজ করাচ্ছে আর
শুধু ইঞ্জেকশন ট্যাবলেট, দুসরা কিছু নাই। ডাক্তার টোটাল দেখে নাই এখানে, যে দেখবে এরকম কোনো একটা কোনো নাই। পেশেন্টকে টোটাল হাতে দেয় না ডাক্তার, বা স্যালাইন দিয়ে দিল, ব্যাস হয়ে গেল, কোনো ইয়ে নেই। হ্যাঁ, পেশেন্ট ডাক্তারের গাফিলতিতে মারা গেছে পেশেন্ট। ডাক্তার থাকে না তো, ডাক্তার দেখে না, টোটালে দেখে না, কোনো ইয়ে নাই। যে কোনো পেশেন্টকে দেখে না, ডেলিভারি পেশেন্ট হোক বা এদিকে এগুলো পেশেন্ট হোক, কোনো পেশেন্টকে দেখে না। কালকে পরশু দিন থেকে এখানে ডাক্তারও ছিল না, 2 দিন আমাদের আসা, এখানে 3 দিন হয়ে গেল আজ থেকে ডাক্তার নাই। ডাক্তার কালকে সন্ধ্যায় আসছে, আবার কালকে আসার সাথে সাথে একটা ঝামেলা করছে, এখন একটা পেশেন্ট চলে গেল ডাক্তারের গাফিলতি। প্রশাসনের কাছে এটাই আমাদের দাবি, যে যেন এটার কোনো একটা বিচার হোক, সুবিচার হোক। কালকে রাত্রে কালকে সারাদিন থাকলো, কিছু দেখেনি মানুষ ছিলাম, সারাদিন আমরা ছিলাম না, 5টার সময় আসছিলাম, তখন রাত ছিলাম। তারপরে একবার ডাক্তারকে বললাম, বলছে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তারপরে কাছে গিয়েও দেখলো না, ডাক্তার এমনি ছিল রাস্তায় ঠিক হয়ে যাবে বাসে। আজকে সকালে আমি ছিলাম না, দিদি ওরা ছিল, সবাই বললো, বলতে ভাই আস্তে আস্তে খালি স্যালাইন দিচ্ছে আর কিছু দিচ্ছে না, চিকিৎসা কি ওই লিখে দিচ্ছে, মানে পাশে গিয়ে একটা হাতটা দিয়ে লাগে, মানে লাড়ে ছেড়ে দেখবে, দিদিকে কিচ্ছু দেখে না, কি হচ্ছে কি না জিজ্ঞাসা করে না। তারপরে যদি এখানে ঠিক না হবে তো ডাক্তার ট্রান্সফার করে দিতে পারতাম, বড় মেডিকেল আমরা নিয়ে যেতাম, এখন আমরা নিজে ট্রান্সফার করে নিতাম। স্কুলে নেই পর্যাপ্ত শিক্ষক, একমাত্র প্রধান শিক্ষককে করতে হচ্ছে স্কুলের সব কাজ। স্কুলে পর্যাপ্ত শিক্ষকের দাবিতে বৃহস্পতিবার বালুরঘাট ব্লকের শালগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের তালা মেরে বিক্ষোভ দেখালো ক্ষুব্ধ গ্রামবাসী অভিভাবকরা। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস প্রশাসনের। জানা গিয়েছে স্কুলে প্রায় 70 জন পড়ুয়া রয়েছে, অথচ শিক্ষক বলতে রয়েছেন একজন। প্রায় দীর্ঘ 3 মাস ধরে এমনভাবেই চলছে স্কুল। এদিকে স্কুলের তরফ থেকে বিষয়টি ডিপিএসসি এবং ঊর্ধ্বতন আধিকারিককে জানিয়েও কোনো সুরা হয়নি। তাই পরীক্ষা চলাকালীনই বৃহস্পতিবার মূল গেটে তালা মেরে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। বৃহস্পতিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে বালুরঘাট ব্লকের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের শালগ্রাম প্রাথমিক বিদ্যালয়। পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস প্রশাসনের। স্কুলে এসেছিস, ক্লাস হচ্ছে? কেন হচ্ছে না? তালা মেরে দেওয়া হয়েছে। কেন তালা মেরেছে? শিক্ষক নেই। তোদের কি সমস্যা হয় এখন? এখন শিক্ষক নেই, পড়াশোনা হয় না। হচ্ছে না? কয়জন আছে মাস্টারমশাই? একজনই। তোরা তো অনেকজন পড়ুয়া রয়েছিস, সবসময় ক্লাস নিতে পারে ওই স্যার একাই? নিতে পারে। তোরা কি চাইছিস? আরে শিক্ষক আসুক, তাহলে সুবিধা হবে না? ঠিক আছে। কি নাম তোর মনে? প্রীতি দেবনাথ, তাই তো? আজকে এই আপনার শালগ্রাম যে প্রাথমিক বিদ্যালয়, সেখানে তালা মেরেছে অভিভাবকরা। কি জন্য? আপনি এখানকার তো মেম্বার, কি কারণে কিছু বলেন? এখানে হচ্ছে শালগ্রাম প্রাথমিক বিদ্যালয়, এখানে শিক্ষকের মানে প্রবলেম। তো এখানে একজন মাস্টার 70টা ছাত্র কি করে হচ্ছে ক্লাস করবে। তো উনি হচ্ছে হেডমাস্টার মশাই। তো আমরা হচ্ছে এখানে পরীক্ষা যে নিচ্ছে, বাচ্চারা পড়াশোনা ভালো হচ্ছে না, পরীক্ষাও দিতে পারছে না। তাহলে একটা শিক্ষক কীরকম করে হচ্ছে পরীক্ষা নেবে? 6টা ক্লাস। তা আমি এখানে শালগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক দরকার, সেই জন্য আমরা তালা মেরেছি। কারা তালাটা মারলো? হচ্ছে ছাত্রদের গার্জেনেরা। যারা গার্জেন। হ্যাঁ। আপনি কি বিষয়টা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্লক অফিসে জানাবেন? হ্যাঁ। এখন কি মানে সমস্যাটা কি হচ্ছে এখানে? সমস্যা হচ্ছে স্কুলে শিক্ষক চাই, তারপরে পড়াশোনা ভালো মানে হচ্ছে না, বাচ্চাদের ক্লাসটা যেন ঠিকঠাক হয়। আপনার নাম কি? আমার নাম কল্পনা বর্মন। কল্পনা বর্মন। হ্যাঁ। সেখানে একজন শিক্ষক থাকার কারণে যারা অভিভাবক এলাকাবাসীরা তালা বেড়ে দিয়েছেন, যে পর্যাপ্ত শিক্ষক না থাকার কারণে স্কুলে পঠন পাঠন ব্যাহত হচ্ছে। কি বিষয়টা আপনি জেনেছেন স্যার? এটা আমাদের শিক্ষা দপ্তরের আধিকারিককে জানানো হয়েছে, এবং ওখানে আরেকজন টেম্পোরারি বেসিসে অন্য স্কুলে যেখানে সারপ্লাস আছে স্কুলের টিচার, সেখান থেকে যেন ওখানে একটা দেওয়া যায় সেই ব্যাপারে অনুরোধ করা হয়েছে। রাইস মিলে চুরি করে ডাকাতির নাটক সাজিয়ে পুলিশের চোখে ধুলো দেওয়ার অভিযোগে দায়িত্বে থাকা 3 নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে অবশেষে পুলিশের জালে 3 নিরাপত্তারক্ষী সহ চোরাই সামগ্রী ক্রয়কারী দোকানদার। বৃহস্পতিবার ধৃতদের আদালতে পেশ করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতরা হলেন রতন সরকার বয়স 26, সেলিম সরকার বয়স 27, অভিষেক সরকার বয়স 20 ও চোরাই সামগ্রী ক্রয়কারী দোকানদার প্রফুল্ল পাল বয়স 42। সকলের বাড়ি গঙ্গারামপুর থানা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, গঙ্গারামপুর থানার কালদিঘি এলাকায় রয়েছে একটি রাইস মিলের তালাবন্ধ গোডাউন। রাইস মিলের নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত ছিলেন 5 জন নিরাপত্তারক্ষী। অভিযোগ, গত 2 দিন আগে সেই গোডাউন থেকে ইলেকট্রিক মোটর,
ট্রান্সফরমার কয়েল সহ বেশ কিছু মূল্যবান যন্ত্রাংশ ও সামগ্রী চুরি হয়। ঘটনা নিয়ে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মিল মালিক। এরপরেই তদন্তে নামে পুলিশ। প্রাথমিক অবস্থায় পুলিশ তদন্তে নেমে নিরাপত্তায় থাকা সিকিউরিটি গার্ডদের জিজ্ঞাসাবাদ করলে তারা ডাকাতির গল্প সাজিয়ে পুলিশের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। পরে পুলিশের জালে ধরা পড়ে 3 নিরাপত্তারক্ষী। ঘটনার পরেই চোরাই সামগ্রী কেনা অভিযোগে কালীতলা থেকে এক দোকানদারকে গ্রেফতার করে পুলিশ। সেই সঙ্গে উদ্ধার হয়েছে চোরাই সামগ্রী। ঘটনার পর আজ বৃহস্পতিবার ধৃত 4 জনকে আদালতে পেশ করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ। এই বিষয়ে মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য কি বললেন শুনুন। একটা আমরা কালকে কমপ্লেন পাই, একটা গোডাউনে দীর্ঘদিন ধরে কিছু ওখানকার সিকিউরিটি গার্ড হিসেবে ছিল 3 জন। একজনের নাম হচ্ছে রতন, সেখানে হচ্ছে অভিষেক, আর থার্ড হচ্ছে সেলিম। এরা দীর্ঘদিন ওখানে সিকিউরিটি গার্ডের হিসেবে নিযুক্ত ছিল। দীর্ঘদিন ধরে লাস্ট প্রাথমিক তদন্তে জানা গেছে যে লাস্ট 6 মাস ধরে ওরা বিভিন্ন মাল সরিয়ে যাচ্ছে এবং সেটা বিভিন্ন ভাঙড়ির দোকানে বিক্রি করছে। আমরা ওই ভাঙড়ির দোকানেও রেড করি, এদের তো 3 জন অ্যারেস্ট করে ভাঙড়ির দোকানে রেড করে ওখান থেকে মাল রিকভারি করা হয়। ইনভেস্টিগেশন চলছে, আরও যদি কেউ ইনভলভ থাকে তাকে অ্যারেস্ট করবে। না, ওরা একটা সাজানো গল্প বলছিল যে আমাদের জাস্ট চুরিটাকে ঢাকার জন্য ওরা গল্প তৈরি করেছিল, সেটা আমরা আনার্থ করে ফেলেছি। ডাকাতে কিছু কাজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ ফুলবাড়ির এক যুবক। 4 দিন পেরিয়ে গেলেও খোঁজ না মেলায় চিন্তায় গোটা পরিবার। নিখোঁজ যুবকের নাম মোহাম্মদ শাহিদ। তার বাড়ি ফুলবাড়ির 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ধনতলা এলাকায়। 4 দিন পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ না মেলায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত রবিবার শিলিগুড়ির শালুকারা এলাকায় কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন মোহাম্মদ শাহিদ। তারপর থেকে আর তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পর তার খোঁজ না মেলায় গতকাল নিউ জলপাইগুড়ি থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করেছে পরিবার। পুলিশ তদন্ত শুরু করেছে। আমার ছেলের নাম হচ্ছে এমডি শাহিদ, বয়স 18। সকালবেলা বাব্বাটা 3 জন মিলে জাল টাল উঠায় মাছ টাছ নিয়ে আসছি আমি বাড়ি। তো বলতেছে বাবা কাজে যাব 6টার সময়। আমি বললাম বাবা এত সকালবেলা তো তোর কাজ হবে না। তো বলছে বাবা না, টোটো রিজার্ভ করে আসতেছে, তাহলে আমি সকাল 6টায় চলে যাবো। তো বললো কাপড় ব্যাটিং পত্র নিবি না? বলছে বাবা না, আমি এইটাই পরে যাব, ওখানে আমাকে ড্রেস দিবে। তা আমি বললাম ঠিক আছে বাবা, তাহলে আমি মাছ নিয়ে চলে যাই। তো সকালবেলা আমি মাছ নিয়ে চলে গেলাম, বাড়িতে আসলাম 11টা সাড়ে 11টার দিকে। তো বাড়ির লোককে বললাম যে ফোন করছো যে ওখানে পৌঁছাইছে কি না? বলতে না, ফোন করতেছে, ফোন উঠাচ্ছে না। ওটাই আমার মনে ডাউট। সবাইকে জিজ্ঞাসা করলাম, ওর বন্ধু বান্ধব যে ছেলেটা আগেরবার কাজে গেছিল তাকেও জিজ্ঞাসা করলাম, আমাদের বাড়ির পাশে 2টা ছেলে ওখানে কাজ করতেছে ওদেরকেও জিজ্ঞাসা করলাম। বলে যে আমি না আসে নাই, রবিবার, আজকে নিয়ে 4 দিন। কাজ তো হয়তো কাজে করে না, তবে সঙ্গে বন্ধু বান্ধবের পকেট খরচার টানে রঙের কাজও দিয়েছিল। 18 বছর বয়স, পড়াশোনা করেনি। শালুয়ারা আমার 2টা ছেলে, ওইটাই ফার্স্ট বড়। না কোনোবার হয়নি। এটা পশ্চিম ধনতলা, আমি মাছ ধরি। প্রেমিকাকে ভিডিও কল করে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো প্রেমিক। মর্মান্তিক এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের দক্ষিণ সোহারাই এলাকায়। মৃতের নাম আকাশ মৃধা, বয়স 19 বছর। রায়গঞ্জের সুভাষগঞ্জ উচ্চ বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করত সে। দীর্ঘদিন থেকে এক তরুণীর সাথে প্রেমের সম্পর্ক ছিল। পরিবার সূত্রে খবর, কয়েকদিন ধরে প্রেমিকার সাথে ঝামেলা চলছিল তার। এরই মধ্যে বুধবার আকাশ তার প্রেমিকার সাথে ভিডিও কলে কথা বলে। ভিডিও কল চলাকালীন সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যার আগে বিষয়টি আকাশ তার বন্ধু সুমন রায়কে জানিয়েছিল। ঘটনার কথা জানার পর সুমন বাড়িতে দৌড়ে এসে খবর দেয়। এরপর ঝুলন্ত দেহ উদ্ধার হয় আকাশের। দেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতের কাকা প্রসেনজিৎ মৃধা বলেন, প্রেমিকার প্ররোচনার জেরে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে আকাশ। ওই তরুণীর শাস্তি চেয়েছেন তিনি। একইভাবে মৃতের বন্ধু সুমন রায় বলেন, ঘটনার সময় পুরো বিষয়টি আকাশের প্রেমিকা প্রত্যক্ষ করলেও সে কাউকে জানায়নি, তার শাস্তি চেয়েছে সে। কালিয়াগঞ্জের সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এবং জাতীয় সেবা প্রকল্পের অধীন অর্থাৎ বিদ্যালয়ে যে এনএসএস ইউনিট রয়েছে তার তত্ত্বাবধানে 7 দিন ব্যাপী বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যা চলবে 23 এপ্রিল পর্যন্ত। বৃহস্পতিবার দুপুরে রক্তদান শিবিরের মধ্যে দিয়ে সূচনা হলো প্রথম দিনের কর্মসূচি। এদিন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা অভিভাবক প্রাক্তন ছাত্রছাত্রীরা রক্তদান করেন। বিশ্ব উষ্ণায়নের জন্য এদিন রক্তদাতাদের একটি করে নিম গাছের চারা প্রদান করা হয়। আগামী 6 দিন বিভিন্ন কর্মসূচি রয়েছে, যার মধ্যে রয়েছে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বৃক্ষরোপণ কর্মসূচি, ছাত্রছাত্রীদের নিয়ে আলোচনা সভা সহ অন্যান্য বিষয়ের উপর আরও কর্মসূচি রয়েছে বলে জানান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জিত কুমার দত্ত। বিদ্যালয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকেরা।
আমার নাম সঞ্জিত কুমার দত্ত, আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কালিয়াগঞ্জ সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয়। আমাদের বিদ্যালয়ে আজ 17 এপ্রিল 2025 একটি স্পেশাল ক্যাম্প শুরু হলো, যেটা 7 দিন ব্যাপী চলবে এবং 23 এপ্রিল 2025 পর্যন্ত এটা চলবে। তার আজকে প্রথম দিনে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান ছিল। এখন আমাদের রক্তদান শিবির চলছে এবং আগামীকাল আছে চক্ষু পরীক্ষা শিবির, বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। এটা হচ্ছে জাতীয় সেবা প্রকল্প, অর্থাৎ এনএসএস আমাদের স্কুলে একটা ইউনিট আছে, সেই ইউনিটের স্পেশাল ক্যাম্প হচ্ছে, যেটাতে সমাজের সঙ্গে ছাত্রদের যোগাযোগ এবং সমাজের প্রতি ছাত্রছাত্রীদের যে দায়িত্ববোধ, এটা গড়ে তোলার জন্যই এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। রক্তদানে আমাদের স্কুলের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং আশেপাশের যে ক্লাবগুলো আছে সেই ক্লাবের সদস্য, আমাদের প্রাক্তন ছাত্র এবং অনেক অভিভাবকও এসেছে এবং আমাদের রক্তদান শিবির খুব ভালো চলছে। দিদির দুধ অ্যাপ চালু হলো বললেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইলাল আগরওয়াল। জেলা সভাপতি বাসভবনে এদিন সাংবাদিক সম্মেলনে ঘোষণা করা হলো। উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইলাল আগরওয়াল, ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেন, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক গুণ সহ বিভিন্ন নেতৃত্ব কর্মীরা। জেলা সভাপতি বললেন দিদির দুধ অ্যাপের মাধ্যমে বাড়ি বাড়ি যাবেন এবং গিয়ে যারা ভুয়ো ভোটার তাদের শনাক্ত করবেন ও যাদের নাম বাদ গেছে তাদের শনাক্ত করবেন এবং যখন ভোটার লিস্টের কাজ শুরু হবে তখন সেটিকে তুলে ধরবেন। বাংলার ভোট রক্ষার অভিযানে ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী, সেখানে ভোটারের স্বচ্ছতা ও সুরক্ষাও দেখা হবে। আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ভোট রক্ষা একটা অভিযানে ডাক দিয়েছেন। সেখানে ভোটারের স্বচ্ছতা ও সুরক্ষার উপরে জোরটা দেওয়া হবে। এখানে আমাদের ব্লক প্রেসিডেন্ট আছেন ইসলামপুরের জাকির হোসেন সাহেব, তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি আছেন কৌশিক গুণ আছেন, আমাদের বিএলএ 1 আছেন, গোয়ালপুকুর 1 ব্লক প্রেসিডেন্ট আছেন আমাদের, এবং আমাদের যারা ডিআরএস, টিআরএস, ডিআরএস ব্লক ইলেকট্রো রোল সুপারভাইজার, টাউন ইলেকট্রো রোল সুপারভাইজার, পঞ্চায়েত রোল ইলেকট্রল সুপারভাইজার এবং ওয়ার্ড রোল ইলেকট্রল সুপারভাইজার, এরা সবাই এখানে উপস্থিত আছেন। আজকে সবার উপস্থিতিতে দিদির দুধ অ্যাপটা আজ থেকে চালু হবে। 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের চেয়ারপারসন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কিছু ডকুমেন্ট সহ বলেছিলেন যে ভোটার লিস্ট আছে সেই ভোটার লিস্টে গুজরাট, হরিয়ানা একই পিক নম্বরে ওই ভোটার ওনাদেরও নামটা আছে। সেই হিসাবেই আমরা এই যাচাই প্রক্রিয়াটা আমরা তখন বাড়ি বাড়ি শুরু করেছিলাম। পরবর্তীকালে 15ই মার্চ আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী সুব্রত বক্সী মহাশয়ের উপস্থিতিতে বিস্তারিতভাবে এই ভোটের যাচাই প্রক্রিয়া সম্বন্ধে আলোচনা করেছিলেন। সেখানে উনি তুলে ধরেছিলেন যে মহারাষ্ট্রায় যে নভেম্বরে বিধানসভা নির্বাচন হয়ে গেল এবং এপ্রিল মেতে যে লোকসভা নির্বাচন হয়েছিল, সেই দুটো ব্যবধানে 39 লক্ষ ভোটার সংখ্যা বেড়েছে। একইভাবে দিল্লিতেও লোকসভা নির্বাচন আর বিধানসভা নির্বাচনের মাঝখানে 4 লক্ষর মতো ভোটার বেড়েছিল।
সেদিন তিনি দুটো স্তরে আরো বেশি দুটো স্তর বাড়িয়েছিলেন। এমনি ইলেকশন কমিশন জেলা ভিত্তিক একটা BLA 1 থাকে ইলেকশন কমিশনের নির্দেশ হিসাবে, এবং BLA 2রা বুথ ভিত্তিক থাকেন। কিন্তু সেদিন তিনি ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে আপনার ব্লকের BERS, যেটা এর আগে বললাম ব্লক ইলেকট্রাল রোল সুপারভাইজার, এবং টাউনের TERS, টাউন ইলেকট্রাল রোল সুপারভাইজার, পাশাপাশি পঞ্চায়েত লেভেলেও TERS, পঞ্চায়েত ইলেকট্রাল রোল সুপারভাইজার, এবং ওয়ার্ড মিউনিসিপ্যালিটি ওয়ার্ডে ওয়ার্ড ইলেকট্রাল রোল সুপারভাইজার, এই দুটা স্তর নিয়ে যোগ করেছিলেন। এদের কাজ ছিল যে প্রত্যেক বুথে যারা BLA 2 আছে তাদের উপরে তদারকি করবেন যে BLA 2 যারা আছেন তারা সবাই সঠিকভাবে কাজ করছেন কিনা। কয়েকদিন আগেই গোটা জেলার প্রত্যেকটি ব্লকে এই দিদির বুথ অ্যাপ সম্বন্ধে সবাইকে সব BLA 2 এবং BLA 1 এখানে উপস্থিত আছেন ভাস্কর দত্ত, সবার উপস্থিতিতে BLA 2রা কিভাবে এই অ্যাপটাকে বাড়ি বাড়ি গিয়ে ডাউনলোড করার পরে কি ভোটার লিস্টে এডিশন ডিলিশন কিভাবে করবেন না করবেন এই ব্যাপারে বিস্তারিতভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই কর্মসূচিটি গোটা রাজ্যব্যাপী হচ্ছে। আমাদের জেলাতেও 2000-এর উপরে BLA 2 আছে। গোটা রাজ্যে 1 লক্ষের উপরে এই BLA 2, BLA 1 রাজ্য স্তর থেকে শুরু করে বুথ স্তর পর্যন্ত যারা আছেন তাদের মধ্যে একটা সংযোগ স্থাপন করা হয়েছে। এই দিদি দুটো যে অ্যাপ, এই অ্যাপের মাধ্যমে আজকের পর থেকেই যারা BLA 2 আছেন ওনারা বাড়ি বাড়ি গিয়ে ভুয়া সংযোজন যদি হয়ে থাকে বা যাদের বাদ দেওয়ার কথা নয় তারা যদি বাদ পড়ে গিয়ে থাকে, এটারা ওনারা বাড়ি বাড়ি গিয়ে যাচাই করবেন। তারপরে যখন এই সামারি রিভিশন হবে সেটা ওনারা ওখানে তুলে ধরবেন। এই প্রক্রিয়াটা শুধু শুরু করলেই না, এটা গোটা বছর চলবে। এখন পর্যন্ত যেটা আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে 2026 পর্যন্ত এই ভোট যাচাই প্রক্রিয়াটা চলবে। এটা একটা নিয়মই আছে যে যারা প্রকৃত ভোটার তারাই নির্বাচন করবে যে কারা রাজনৈতিকভাবে ক্ষমতায় থাকবে। ভুয়া ভোটার কোনোদিনে এই সিদ্ধান্তটা নিতে পারে না। যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী দূরদর্শী, উনি মহারাষ্ট্র আর যেটা দিল্লি নির্বাচনে যেভাবে ভোটারদের